এসআইআর এ চূড়ান্ত তথ্য যাচাই নিয়ে কিছুক্ষণ আগে যে বৈঠক হওয়ার কথা ছিল কলকাতা হাইকোর্টে, সেই বৈঠক শেষ হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি, এই বৈঠক ডেকেছিলেন মুখ্য সচিব, ডিজিপি এবং সিইও উপস্থিত ছিলেন। বৈঠকে কি হলো, সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি বিস্তারিত বলবেন। দেখো, যেটা তোমাকে বলবো যে এই নিয়ে তৃতীয়বার কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে এই যে হাই প্রোফাইল বৈঠক সেটা কিন্তু সংগঠিত হলো। তুমি জানো যে মূলত সুপ্রিম কোর্টের নির্দেশের পরে এই এসআইআর এর যে প্রক্রিয়া পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সংগঠিত হচ্ছে সেইটা কিন্তু বিচার বিভাগের হাতে দেওয়া হয়েছে, অর্থাৎ যারা জুডিশিয়াল অফিসার রয়েছেন তারাই কিন্তু এই গোটা বিষয়টা এখন নিয়ন্ত্রণ করছে। এবং তুমি জানো যে ইতিমধ্যে গতকাল মাননীয় প্রধান বিচারপতি জানিয়েছিলেন যে আজকে অর্থাৎ আগামীকাল অর্থাৎ আজকে এই বৈঠক রয়েছে। এবং এই বৈঠকে আমরা দেখতে পেয়েছি যে মুখ্য নির্বাচনী আধিকারিক, রাজ্যের মুখ্য সচিব, ডিজি, সিপি তারা প্রত্যেকেই উপস্থিত ছিলেন। মূলত এই যে বৈঠক হয়েছে এই বৈঠকের মূল উদ্দেশ্য যেটা ছিল যে এখনো পর্যন্ত গ্রাউন্ড লেভেলে কিভাবে এই এসআইআর এর প্রক্রিয়া চলছে, যে জুডিশিয়াল অফিসাররা ইতিমধ্যে কাজ করছেন অর্থাৎ যে মাননীয় বিচারকরা ইতিমধ্যে যে প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন সেখানে তাদের কোনো সুবিধা অসুবিধা রয়েছে কিনা সেই বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। এর পাশাপাশি তুমি জানো যে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কিন্তু এর আগে প্রথমবার যখন নির্দেশ দেওয়া হয় যে এই মামলার ক্ষেত্রে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ এবং ডিস্ট্রিক্ট জাজ পদমর্যাদার যারা আধিকারিক আছেন সেই আধিকারিকরাই শুধু যুক্ত থাকবেন, পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে এই সংখ্যাটা অপ্রতুল হয়ে পড়ছে। এবং তারপরেই সুপ্রিম কোর্টের তরফ থেকে দ্বিতীয় পর্যায়ের যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশে বলা হয়েছিল যে একেবারে স্পষ্টভাবে যারা সিভিল জজ রয়েছেন তারা জুনিয়র ডিভিশন হতে পারেন বা সিনিয়র ডিভিশন হতে পারেন, কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা রয়েছে এমন মাননীয় বিচারকরাও কিন্তু এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হবেন। ফলে তো সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক সেই বিচারকরাও কিন্তু এই প্রক্রিয়ার সঙ্গে বর্তমানে যুক্ত হয়েছেন। ফলে সেই প্রক্রিয়াটা কতটা মসৃণভাবে চলছে এবং এই প্রক্রিয়ার বাস্তবায়ন করতে গিয়ে আদৌ কোথাও কোনো বেগ পেতে হচ্ছে কিনা, কোথাও কোনো সমস্যা রয়েছে কিনা, এই গোটা বিষয়টা খতিয়ে দেখার জন্য এই দফায় দফায় যে বৈঠক রয়েছে সেটা সেই বৈঠক হচ্ছে। তুমি জানো যে যখন শুক্রবার দিন সুপ্রিম কোর্টের তরফ থেকে এই নির্দেশ দেওয়া হয় তারপরে আমরা দেখতে পেয়েছিলাম তার ঠিক পরের দিন অর্থাৎ শনিবার দিন এই বৈঠক প্রথমবারের জন্য অনুষ্ঠিত হয়েছিল। এবং তারপরে তার ঠিক একদিন পরে আবারও সোমবার দিন এই বৈঠক হয়। এবং আজকেও আমরা দেখলাম যে কলকাতা হাইকোর্টে এই বৈঠক হলো। ফলত মূলত এই যে গোটা বিষয়টার পর্যালোচনা এবং যে এই প্রক্রিয়াটা এসআইআর প্রক্রিয়াটা পশ্চিমবঙ্গের সময় মতো চলছে কিনা বা মসৃণভাবে চলছে কিনা, কোথাও কোনো অসুবিধা আছে কিনা, কোথাও কোনো নির্দেশের প্রয়োজন রয়েছে কিনা, সেটা কলকাতা হাইকোর্ট থেকে হতে পারে বা সুপ্রিম কোর্ট থেকে হতে পারে, সেই বিষয়টা নিয়ে আলোচনার জন্যই কিন্তু এই বৈঠক ইতিমধ্যেই প্রায় 1.5 ঘন্টা এই বৈঠক হওয়ার পরে এই বৈঠক কিন্তু শেষ হয়েছে। ফলে মূলত এসআইআর প্রক্রিয়া কেমনভাবে চলছে এবং সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে এই প্রক্রিয়াকে সময়ের মধ্যে শেষ করা কতটা সম্ভব সেই বিষয়টা আলোচনা করার জন্যই কিন্তু আজকের এই বৈঠক। ধন্যবাদ সৌভিক। অর্থাৎ একদিকে যখন এসআইআর এর নথি যাচাই থেকে নিষ্পত্তি নিয়ে কলকাতা হাইকোর্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক হলো, ঠিক সেই সময় এসআইআর বাতিলের দাবিতে একাধিক সংগঠনের মিছিল। টি বোর্ডের সামনে যাওয়ার আগেই ব্যারিকেড দিয়ে মিছিল আটকালো পুলিশ। একটু সাইডে এসআইআর বাতিলের দাবিতে মিছিল এবং সেই মিছিল টি বোর্ডের সামনে দিয়ে যাওয়ার আগেই আটকে দিল পুলিশ, ব্যারিকেড দিয়ে মিছিল আটকালো পুলিশ। অবশেষে বহুতলে বুথ নিয়ে সিদ্ধান্ত নিল জাতীয় নির্বাচন কমিশন। আগে 21টি বহুতলে বুথ ছিল, এবার তা বেড়ে হচ্ছে 78টি। 300-র বেশি ভোটার রয়েছে এমন 57টি বহুতলে নতুন করে হবে বুথ। দক্ষিণ কলকাতায় 1টি, উত্তর কলকাতায় 5টি বহুতলে বুথ হবে। উত্তর 24 পরগনায় 16টি, দক্ষিণ 24 পরগনায় 25টি বহুতলে বুথ হবে। হাওড়ায় 4টি, পূর্ব বর্ধমান এবং হুগলিতে 3টি করে বহুতলে বুথ হবে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।